হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিয়ার অ্যাসপিরেন্টস। তো আজকে এটা আমাদের সিরিজ, যে সিরিজের নাম ছিল ভুলকে দিখাও। তো সেই ভুলকে দিখাও সিরিজের আজকে প্রথম ভিডিও। এই সিরিজে আমরা মেনলি ফার্স্টে শুরু করছি মডার্ন হিস্ট্রি দিয়ে। মডার্ন হিস্ট্রির পরে স্ট্যাটিক জিকে সহ আদার্স জিকে সাবজেক্টগুলোকে কভার করা হবে। মেইনলি আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ান, এলপি, এছাড়া এসএসসির বিভিন্ন এক্সাম, স্টেট পুলিশ এটসেট্রা সব এক্সামেই হেল্পফুল হবে এই ভিডিওটা। তো বাংলা ভার্সনে অ্যাডভান্স টেকনোলজির জিকে পড়তে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। উইথ ট্রিক বলা হবে, যেহেতু এই সমস্ত চ্যাপ্টার, বিশেষ করে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান সোশিও রিলিজিয়াস রিফর্ম, এই চ্যাপ্টারগুলোতে লিঙ্কের ব্যাপার খুব কম থাকে, মুখস্থ বিদ্যাটাই বেশি থাকে। তো এইসব চ্যাপ্টারে খুব কমই লিঙ্কের বিষয় থাকবে, কিন্তু আদার্স প্রচুর চ্যাপ্টার এরকম সামনে আসবে যেখানে হয়তো ক্লাসটা পুরো কমপ্লিট করলেই বাড়িতে আর মানে একবার রিভিশন করলেই হয়ে যাবে, বাদ বাকি পড়া টড়া লাগবে না। তো শুরু করছি আজকের ভিডিও, যে চ্যাপ্টারের নাম হচ্ছে ইউরোপীয় শক্তির আগমন বা অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস। কথা হচ্ছে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস তো বুঝলাম, কিন্তু ইউরোপের এই আগমনের বিষয়টা কিভাবে এলো? কারণ আমরা কখনো এটা শুনি না, আমরা শুনি যে পর্তুগাল বা পর্তুগিজরা আমাদের ওপর শাসন প্রতিষ্ঠা করেছে, পর্তুগাল, তারপরে ব্রিটিশার্সরা করেছে, তারপরে ফ্রেঞ্চরা করেছে, কিন্তু আমরা কখনো এটা শুনি না যে স্পেনরা করেছে। কেন? কি হয়েছে? এটার পুরো ঘটনাটাই ডিপেন্ড করছে ট্রিটি অফ টরডেসিলাস। ট্রিটি অফ টরডেসিলাস যেটা, তার ওপরে। এটা হয়েছিল হচ্ছে 1794। এই বছরে ট্রিটি অফ টরডেসিলাসটা হয়, চুক্তিটা স্বাক্ষর হয়। অংশগ্রহণকারী দেশ ছিল স্পেন ও পর্তুগাল। টর্ডেসিলাস নামক স্থানে এইটা স্বাক্ষরিত হয়, তাই এর নাম হয় ট্রিটি অফ টর্ডেসিলাস। পৃথিবীকে একটা কাল্পনিক দ্রাঘিমা দিয়ে ভাগ করা হয়, এবং এই বিষয়টা হচ্ছে, এটা যদি আমি পৃথিবী ধরি, এরকম একটা কাল্পনিক দ্রাঘিমা দিয়ে ভাগ করা হয়েছে, যার জন্য এটা ইস্ট অ্যান্ড ওয়েস্টে ভাগ হয়ে গেছে। তো ইস্ট পার্টটা নেয় পর্তুগাল পর্তুগাল এবং পো- পর্তুগাল, আর ওয়েস্ট পার্টটা নেয় হচ্ছে স্পেন। ওয়েস্ট পার্টটা নেয় স্পেন। স্পেন। আচ্ছা, মেন বিষয়টা ছিল এদের মধ্যে যেন উপনিবেশ বিস্তার নিয়ে কোনো লড়াই বা ঝামেলা না হয়, এই কারণে এই স্টেপটা নেওয়া হয়। মেনলি পর্তুগাল যাবে ইস্টের দিকে আর স্পেন যাবে ওয়েস্টের দিকে, এটার জন্য এই ট্রিটি অফ টর্ডেসিলাসটা 1794 স্বাক্ষরিত হয়। এর ফলস্বরূপ কি হয়? পর্তুগিজ নাবিক একজন, যার নাম ভাস্কো দা গামা, ছোটবেলায় সবাই পড়েছি, সে বেরিয়ে পড়ে সমুদ্রযাত্রা এবং ভারতের আসার সমুদ্রপথ প্রথম আবিষ্কার করেন। এটা কবে? এই ট্রিটি অফ টর্ডেসিলাস হওয়ার 4 বছর পরে, অর্থাৎ 1498 সালে তিনি আমাদের কালিকট বন্দরে এসে পৌঁছায়। কালিকট বন্দর। এবার সেই সময় কালিকটের রাজা কে ছিল? জামোরিন। তো জামোরিন ওনাকে আমন্ত্রণ জানায় এবং স্বাগত স্বাগত অনুষ্ঠান করে আর কি, ওনাকে বরণ করে নেন, এরকম একটা বিষয়, যে তখনকার রাজা। তো উনি তো এসে পত্তত বানিয়ে গেল, দেখে গেল। এবার পরে গিয়ে যখন পর্তুগিজের এখানে একটা শাসন কায়েম হয় ওই সব এলাকায়, পর্তুগিজরা শাসন করতে শুরু করে, তো প্রথম যে ওদের ভাইসরয় হয় তার নাম হচ্ছে ফ্রান্সিসকো ডে আলমিডা। 1505 সালে আহ ভাইসরয় হিসাবে আহ, প্রতিষ্ঠিত হন আর কি। এটা কত সাল পর? 1498 সালে এসেছিল হচ্ছে ভাস্কো দা গামা। তার 7 বছর পর, 7 ইয়ার্স, থালা ফর এ রিজন। যাই হোক, 7 বছর পরে 1505 সালে ফ্রান্সিসকো ডি আলমিরা প্রথম ভাইসরয় হয়, পর্তুগিজ ভাইসরয়। ইনার ব্যাপারে স্পেশালিটি এটাই যে উনি ব্লু ওয়াটার পলিসি অনুসরণ করেন। ব্লু ওয়াটার পলিসিটা কি? মানে উনি সমুদ্রের বিষয়ক যে বাণিজ্যের অধিকার, সেটা উনি ঠিক করবেন। তো ব্লু ওয়াটার পলিসি উনি
চালু করেন, এটা ইম্পর্টেন্ট। আর নেক্সট আসে আলফান্সো দে আলবুকার্ক, 1509, তার 4 বছর পরে 1509-এ আলফান্সো দে আলবুকার্ক শাসনে বসে বা গভর্নর হন। বিষয়টা কি, এনার যে মূল কৃতিত্ব সেটা হচ্ছে 1510 সালে গোয়া দখল করেন। ঠিক আছে, এবার দুটো জিনিস জানতে হবে, যখন গোয়া দখল হয় তখন কিন্তু রাজধানী ছিল না, তখন একটা সাধারণ জায়গা ছিল। গোয়াকে ক্যাপচার করে 1510 আলবুকার্ক, আর 1530-তে একে রাজধানী ঘোষণা করা হয় পর্তুগিজে। এটা কে করে, এই যে নুনো দা কানহা। নুনো দা কানহা 1529 থেকে 1538 অব্দি রাজত্ব করেছে। 30 সালে এ রাজধানী গোয়া স্থাপন করেন। গোয়া কিন্তু আগেই পর্তুগিজ দখলে চলে গেছিল, সেটা 1510, আর 1530-এ নুনো দা কানহা এটাকে রাজধানী হিসাবে গ্রহণ করেন আর কি। এবার আর কি করেন এই নুনো দা কানহা, দিউ ও বেসিন দখল করেন। এই বেসিন থেকে একটা জিনিস জানতে হবে যে এই এদের দখল করা বেসিন আরেকটা জায়গা ছিল, তার নাম ছিল হচ্ছে সলসেট, SALSETTE। বেসিন আর সলসেট কিন্তু পরবর্তীতে 1739-এ পর্তুগিজদের থেকে হাতছাড়া হয়ে যায়। এটা নিয়ে নেয় হচ্ছে মারাঠারা। যখন আমরা মেডিকেভাল হিস্ট্রি পড়বো তখন মারাঠাদের হিস্ট্রি যখন পড়বো এগুলো অলরেডি থাকবে সেখানে। 1739-এ মারাঠারা বেসিন এবং সলসিত এই দুটো বন্দর অধিকার করে নেয় বা নিয়ে নেয়, এবং পশ্চিম উপকূলে ধীরে ধীরে এবার পর্তুগিজ প্রভাব বাড়তে থাকে। নেক্সট পড়বো ডাচ। ডাচরা ছিল নেদারল্যান্ডের বাসিন্দা। 1602 1602 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। মনে রাখতে হবে ডাচ, ডুও, তারপরে ডাই, ঠিক আছে, এগুলো সব দুই বোঝায়। ডাচ একটু দুইয়ের মানে লিঙ্ক করা যায় এভাবে যে ডাচ, ডুও, ডাই সবই এটার দুই বোঝায়। তাই 1602 সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়, এবং তার 3 বছর পরে গিয়ে এদের একটা ফ্যাক্টরি তৈরি হয় প্রথম। সেটা কোথায়, মসুলিপট্টনামে, 1905 সাল। এটা ভুল আছে এখানে, 1905 হবে না, এটা 1605 হবে, 1605 সালে। 3 বছর পরে এদের পার্মানেন্ট ফ্যাক্টরি একটা গঠন হয়, সেটা হচ্ছে মসুলিপট্টনম। এটা ইম্পর্টেন্ট, পরে কাজে লাগবে যখন ইংরেজদের নিয়ে পড়বো। তো এদের প্রধান কেন্দ্র ছিল পুলিকট এবং চিনসুরা। এই চিনসুরাতে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ডাচ ভার্সেস ব্রিটিশ। কি এটা, এই ব্যাটেলটাকে বলা হয় ব্যাটেল অফ চিনসুরা বা ব্যাটেল অফ বেদারা বা ব্যাটেল অফ হুগলি। 1759 সালে এই যুদ্ধটা হয় ইংরেজদের সাথে সংঘর্ষের ফলে। কিন্তু কেন, ডাচরা ডাচদের মতো ব্যবসা করে খাচ্ছে, ব্রিটিশরা ব্রিটিশদের মতো ব্যবসা করে খাচ্ছে, কিন্তু কেন এদের মধ্যে গন্ডগোলটা হলো? মূল বিরোধ ছিল বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়ে। মানে ব্রিটিশরা চাইতো আমরা বাণিজ্যের রাজা হব, ডাচরাও সেম ভাবে তাই চাইবে। বিশেষ করে মশলা বাণিজ্য, লবঙ্গ, গোলমরিচ ইত্যাদি দখল নিয়ে প্রতিযোগিতা। উভয়ে এশিয়ার সমুদ্রপথ ও বন্দর দখল করতে চাইতো। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা ইংরেজদের ছিল, তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল। আর এর ফলেই আর কি এই ব্যাটেল অফ চিনসুরা হয়, যেটা 1739-এ 1739-এ ব্যাটেল অফ চিনসুরা, সরি আমার ভুল, এটা 1759 হবে। 1759-এ ব্যাটেল অফ চিনসুরা। এই চিনসুরা যুদ্ধ, চিনসুরা এর আরো নাম আছে, যেমন বেদারা, ব্যাটেল অফ বেদারা, অথবা ব্যাটেল অফ হুগলি, ব্যাটেল অফ হুগলি, ব্যাটেল অফ চিনসুরা, ব্যাটেল অফ বেদারা, ব্যাটেল অফ হুগলি, এই তিনটে নামই এক। আর বলা হয় যে এটা হয়েছিল হুগলি নদীর তীরে, তাই এর নামও হুগলি বলা হয়, ব্যাটেল অফ হুগলি। হুগলি নদীর তীরে এটা হয় ভার্সেস ডাচ। নেক্সট আসছে ডেন হচ্ছে ডেনমার্কের অধিবাসীদের বলা হয়। 1616 সালে ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়। ভারতের প্রধান কেন্দ্র ছিল ট্রাঙ্কেবার। এটা মনে রাখতে হবে কিভাবে, ডেন মানে কিন্তু গুহা, ইংলিশে ডেন মানে গুহা। তো বিভিন্ন পুরনো গুহা যদি আমরা মানে শুনে থাকি যে বিভিন্ন গুহা থেকে দেখা গেল একটা ট্রাঙ্ক পাওয়া গেছে, ট্রাঙ্কের মধ্যে অনেক দেখা গেল অস্ত্র, হাড় দিয়ে তৈরি বা পাথরের অস্ত্র, মাটির বাসনপত্র বা সোনাদানা, এগুলো পাওয়া গেছে ট্রাঙ্কের ভেতরে করে, যেগুলো গুহার ভেতরে ছিল। সেখান থেকে মনে রাখতে হবে ট্রাঙ্কেবার। দেন ট্রাঙ্কেবার
1620, 1620 সালে ট্রাঙ্কেবারে এরা প্রথম কেন্দ্র গঠন করে। শ্রীরামপুরে এদের মোট মানে মূল যে ঘাঁটি সেটা ছিল। ফরাসি বলা হয় ফ্রেঞ্চের বণিকদের। 1664, 1764-তে একটা যুদ্ধ হয়, বক্সারের যুদ্ধ। এই ক্লাসেই থাকবে, বক্সারের যুদ্ধ। এই আহ, বক্সারের যুদ্ধের 100 বছর আগে, 100 বছর আগে এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। ভারতে প্রথম ফ্যাক্টরি বানায় 68 সালে, মানে 4 বছর পর। 4 বছর লেগে যায় ফ্রান্সের একটা ফ্যাক্টরি বানাতে। পন্ডিচেরি বা চন্দননগর, পন্ডিচেরি এবং চন্দননগর দুই জায়গায় এদের ফ্যাক্টরি হয়। ডুপ্লেক্স, এই যে এই লোকটা ডুপ্লেক্স, এই ডুপ্লেক্স লোকটা ছিল খুব ফেমাস একজন ফরাসি আর কি সেনাপ্রধান, কারণ এর ফলেই কার্নাটিক ওয়ারে ফরাসিরা একটা ভালো পারফরমেন্স দেয়। আর ইংরেজদের সঙ্গে কার্নাটিক যুদ্ধ সংগঠিত হয়। শেষ পর্যন্ত ব্যাটেল অফ ওয়ান দিবসে এরা পরাজিত হয়। এর ফলে ভারতে ফরাসি শক্তির পতন ঘটে। আহ, এইবার মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এক্সপেনশন অফ ব্রিটিশার্স, খুব খুব ইম্পর্টেন্ট। ব্রিটিশদের ব্যবসা বা আগমন ভারতের আসার আগের সিনারিও কি ছিল? 1599-এ বা 1599 সালে ওরা কিছু ইংরেজ বণিক মিলে একটা কোম্পানি বানাবো, যে ওরা ঠিক করেছে আমরা কিছু কোম্পানি বানাবো, বানিয়ে ব্যবসা ট্যাবসা করবো। তো মিলে 1599 সালে ওরা একটা কোম্পানি বানালো। তার 1 বছর পরে এবার কোম্পানি বানালেই তো হবে না, রানীর একটা পারমিশন লাগবে। তো 1600 সালে কুইন এলিজাবেথ ওয়ানের থেকে রয়্যাল চার্টার পেলেন আর কি। কুইন এলিজাবেথ ওয়ান তাদের প্রদান করলেন। কোম্পানির নাম হলো কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রথমে অন্য একটা নাম ছিল, কিন্তু আমরা চিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসাবে। এদের মেন উদ্দেশ্য ছিল পূর্ব দেশে বাণিজ্য বিস্তার। আচ্ছা, 1600 সাল অবধি এইটুকুই ঠিক ছিল যে এরা রয়্যাল চার্টার পেয়ে গেছে রানীর থেকে, এরা বাণিজ্য করতে পারবে, এরা পূর্ব দিকে গিয়ে বাণিজ্য করবে। কিন্তু তাদের 8 বছর লেগে গেল ভারতে এসে মানাতে। কাকে? জাহাঙ্গীরকে। উইলিয়াম হকিন্স নামের লোক জাহাঙ্গীরকে 1608 সালে অ্যাপ্রোচ করে রাজি করিয়ে ফেলেন যে আমরা বাণিজ্য করতে চাই। জাহাঙ্গীরও রাজি হয়ে যায়। 3 বছর পরে মসুলিপট্টনমে প্রথম কারখানা স্থাপন করে, কিন্তু মনে রাখতে হবে এটা হয় অস্থায়ী। কেন অস্থায়ী? মসুলিপট্টনমে অলরেডি কারা বসে? মসুলিপট্টনমে অলরেডি কারা বসে? এই যে মসুলিপট্টনমে অলরেডি বসে ডাচরা। ডাচরা তখন এত বছর ধরে যেহেতু ওখানে বাণিজ্য করছে, তো ওদের একটা পাওয়ার হয়ে গেছে, তো ওরা থোড়ি ওদের বসতে দেবে? তো ওরা বসতে দেয়নি, বলছে আমার কোম্পানি আছে এখানে, তোদের আমি বসতে দেবো না। তাই কি করেছে? ডাচরা ওদের বের করে দিয়েছে। তো ইংরেজরা এবার ভীষণ ইগোতে লেগেছে যে আমাদের বের করে দিল, আমাদের কারখানাটা স্থায়ী হলো না, এবার কি করব? 12 সালে, 1612 সালে ওরা ঠিক করলো আমরা সুরাটে গিয়ে কারখানা বানাবো। সুরাটে। কিন্তু সুরাটে গিয়ে দেখছে অলরেডি ওখানে একজন বসে রয়েছে। তারা কারা? পর্তুগিজ। পর্তুগিজরা সুরাটে বসে রয়েছে কারখানা বানিয়ে। এইবার ইংরেজরা আর পিছু পা হলো না, বলছে আমরা যাবোই না এখান থেকে, আমরা একবার মসুলিপট্টনমে ধাক্কা খেয়ে এসেছি। তো সুরাটে গিয়ে যুদ্ধ করলো। যুদ্ধটার নাম কি? ব্যাটেল অফ সোয়ালি বা ব্যাটেল অফ সুওয়ালি। ব্যাটেল অফ সোয়ালি বা ব্যাটেল অফ সুওয়ালি ইন সুরাট ইন 1612 ভার্সেস পর্তুগিজ, পর্তুগিজদের সাথে। তো পর্তুগিজদের সাথে প্রথম যুদ্ধ হলো 1612-তে, ব্যাটেল অফ সুরাট বা সোয়ালি। সেখানে স্থায়ী কারখানা স্থাপন করলো 13 সালে, মানে 12 সালে তো যুদ্ধ জিতে গেল, আর পরের বছর 13-তে স্থায়ী কারখানা এদের স্থাপন হয়ে গেল। কিন্তু ওদের মনে এখন একটা মানে কি বলবো, খুঁত ভাব থেকে গেল একটাতেই, যে আমরা মসুলিপট্টনমে গেছিলাম কিন্তু ফিরে এসেছি না, মানে হেরে গেছি ওখানে। তাই ওদের মনে ওটা তো ছিল যে ওখানে ভাই আমাদের করতেই হবে। এই জন্যই 15 সালে, 1615 সালে থমাস রো জাহাঙ্গীরের দরবারে এসে বাণিজ্যিক অধিকার লাভ করেন। হেক্টর জাহাজে করে এসেছিলেন উনি, এটা জানতে হবে। থমাস রো জাহাঙ্গীরের দরবারে এসে বাণিজ্যিক অধিকার লাভ করেন হেক্টর জাহাজে। 1616 সালে মসুলিপট্টনমে ওরা তারপরে স্থায়ী কারখানা বানাতে সক্ষম হয়, কারণ ওদের কাছে এবার পাওয়ার ছিল।
উনি জাহাঙ্গীরের সাথে অলরেডি যুক্তি পরামর্শ করে এটা করেছে যাতে ব্যাক সাপোর্ট পেতে পারে। 1616-তে মাসুলিপাটনামে স্থায়ী কারখানা স্থাপন করলেন। এইবার পর্তুগিজরা ভারতের সমুদ্রপথে একচেটিয়া বাণিজ্য করতে চাইতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হঠাৎ করে বাণিজ্য শুরু করেছে, এটা দেখে তো ওদের ফাটবেই। তো এই জন্য এদের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ইংরেজদের বাণিজ্য বাধা দিতে পর্তুগিজদের আক্রমণ হলো। ব্যাটেল অফ সোয়ালি 1612 সালে সংঘটিত হয়। ব্যাটেল অফ সোয়ালি, যেটা বললাম এখানে। যুদ্ধটা হয় সুরাটের সোয়ালি উপকূলে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বনাম পর্তুগিজ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বনাম পর্তুগিজ। এইবার ব্যাপার হচ্ছে, যখন দেখছে ইংরেজরা যে আহ, আমাদের এবার সুরাটে যদি আমি হেরে চলে যাই, আমাদের আর মান সম্মান থাকবে না, তাই এরা কি করবে, নিজেদের বেস্ট দেবে। বেস্ট দেবে। তাই মনে রাখতে হবে, ইংরেজদের হয়ে লড়াই করেছিল থমাস বেস্ট। ইনি নেতৃত্ব দিয়েছিলেন। এটি ছিল একটি নৌযুদ্ধ, যেহেতু উপকূলবর্তী এলাকায় হয়েছিল, সোয়ালি উপকূলে। তো নৌযুদ্ধ ছিল এবং ইংরেজরা অবভিয়াসলি জিতে যায়। কার্নেটিক ওয়ারের আরেক নাম হচ্ছে, মানে করেছিল কারা, ব্রিটিশরা ভার্সেস ফ্রেঞ্চরা। ব্রিটিশার্স ভার্সেস ফ্রেঞ্চ। প্রথম কার্নাটিক ওয়ার হয় 44 থেকে 48, 1744 থেকে 48। দ্বিতীয়টা হয় 49 থেকে 54, এবং তৃতীয়টা হয় 56 থেকে 63। 44 থেকে 48 4 ইয়ার্স, 49 থেকে 54 5 ইয়ার্স, আর এটা লাস্টেরটা 7 ইয়ার্স। এগেইন থালা ফর এ রিজন। 7 ইয়ার্স ওয়ার বলা হয় এই কারণে, 7 বছর চলছিল। মেন ঝামেলাটা হয়েছিল ব্রিটিশ আর ফ্রান্সদের প্রথম কার্নাটিক ওয়ারের ক্ষেত্রে মাদ্রাজকে নিয়ে। মাদ্রাজকে তখন ফরাসিরা দখল করে নিয়েছিল। শেষে গিয়ে এটা ইম্পর্টেন্ট, ট্রিটি অফ এক্সিলা চ্যাপেল এর মাধ্যমে ফিরিয়ে দেওয়া হয় ব্রিটিশদের। অ্যাকচুয়ালি এই ট্রিটিগুলো সব থেকে ইম্পর্টেন্ট। তো ট্রিটিগুলো দেবে যে কোন সালে আর কি সাইন হয়েছিল। এই যে বিদ্রোহগুলো এখানে এন্ড হয় এই ট্রিটির মাধ্যমে। তো ট্রিটি অফ এক্সিলা চ্যাপেল, যদি সাল জিজ্ঞাসা করে, এই ব্যাটেলটা শেষ হয়েছে যেহেতু 1748, তো এটাই অ্যান্সার হয়ে যাবে। সেম ভাবে 1754 কোন সন্ধির মাধ্যমে সেকেন্ডটা শেষ হয়ে যায়? পন্ডিচেরির সন্ধির মাধ্যমে। তো 1754 পন্ডিচেরির সন্ধি। এই সেকেন্ড কার্নাটিক ওয়ারকে জোসেফ ফ্রান্সোয়াইজ ডুপ্লেক্স, এই ডুপ্লেক্স বলেছিলাম ফরাসি খুব একজন ফেমাস লিড করেছিল। তো সে হচ্ছে ইয়ে করেছিল, এখানে লিড করেছিল। আর ব্রিটিশদের হয়ে রবার্ট ক্লাইভ লিড করেছিল। এই দুজনের মধ্যে আর কি যে দুজন লিডারের মধ্যে যুদ্ধটা হয়। থার্ড কার্নাটিক ওয়ারকে কিন্তু ব্যাটেল অফ ওয়ান দিবসও বলা হয়। ওয়ান দিবস, ব্যাটেল অফ ওয়ান দিবসও বলা হয়। এই ব্যাটেল অফ ওয়ান দিবস 7 বছর ধরে চলে। এই যে ব্যাটেল অফ ওয়ান দিবস, এখানে ব্রিটিশ সেনাকে নেতৃত্ব দিয়েছিল কুট, আর ফ্রান্স সেনাকে নেতৃত্ব দিয়েছিল দা ল্যালি। কুট আর দ্য ল্যালি। কুট ছিল ব্রিটিশ আর এ ছিল ফ্রান্সের। ট্রিটি অফ প্যারিসের মাধ্যমে, যেটা 16 ট্রিটি অফ, এটা 1763 হবে। ট্রিটি অফ প্যারিস যেহেতু ওই বছর শেষ হয়েছে, হয়ে তারপরে এন্ড হয়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে, মনে রাখবো কি করে এই ট্রিটিগুলো মনে রাখার জন্য একটা লিঙ্ক আছে বা ট্রিক আছে। কারে করে চ্যাপেল পন্ডিত প্যারিস যাবে? কারে করে, কার মানে হচ্ছে কার্নাটিক ওয়ার, কার্নাটিক ওয়ার। চ্যাপেল, চ্যাপেল মানে কি? এক্সিলা চ্যাপেল। পণ্ডিত মানে পন্ডিচেরি। আর প্যারিস মানে প্যারিসের সন্ধি। এই কটা কার্নেটিক ওয়ারকে রিপ্রেজেন্ট করে। নেক্সট হচ্ছে অ্যাংলো মাইসর ওয়ার। প্রথম অ্যাংলো মাইসর প্রথমটা কত সালে হয়? অ্যাংলো মাইসর প্রথমটা হয় 1767 থেকে 69। 1767 থেকে 69। সেকেন্ডটা 1780 থেকে 84। তারপরটা 90 থেকে 92, লাস্টেরটা 1799। অ্যাকচুয়ালি 98 থেকে 99। এইটা মেন মনে রাখতে হবে যে ডিকেডিয়াল যে লাস্ট দিকে হয়, মানে শূন্য জাতীয় সংখ্যা 70, 80, 90 এই সবের দিকে বেশি থাকে। যেমন এই যে 67 থেকে 69, 80 থেকে 84, 90 থেকে 92, 98, 99, এই সালটা মুখস্থ রাখলেও চল। মাইজোরে তখন একটা ডিনাস্টি
রাজত্ব করতো, যার নাম হচ্ছে উডেয়ার ডিনাস্টি। উডেয়ার ডিনাস্টি, তার রাজা ছিল হায়দার আলী। হায়দার আলীর বিরুদ্ধে মেইনলি আসে কারা? ব্রিটিশরা, আর মারাঠারা, আর হায়দ্রাবাদের কিছু। তো এরা এই ব্রিটিশ প্লাস মিত্র শক্তি যারা যারা হায়দ্রাবাদ মারাঠা এরা মিলে প্রথম অ্যাংলো মাইসর যুদ্ধ হয়। অ্যাকচুয়ালি খসশত্রু বিভীষণ ছিল, তখন তো ওরা বোঝেনি যে ব্রিটিশরা ব্রিটিশদের সাহায্য করে নিজেদেরই ক্ষতি করছে। তো দক্ষিণ ভারতে প্রভাব বিস্তারের বিস্তারের জন্য মেনলি এটা করে। সেকেন্ড হচ্ছে 1780-তে শুরু তো করেছিল হায়দার আলী, কিন্তু 1782 খ্রিস্টাব্দে হায়দার আলী মারা যায়। এটা কিন্তু খুব যদি ভুল না হয় সিজিএল বা সিএইচএসএল একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। 1782 সালে হায়দার আলী মারা যান এবং টিপু সুলতান সিংহাসনে বসেন। ক্যান্সারে মারা গেছিলেন উনি। আর সরি, থার্ড অ্যাংলো মাইসর হচ্ছে টিপু সুলতানের সময় হয়েছিল। এর আর বাকি কিছু পড়তে হবে না। আর ফোর্থের ক্ষেত্রে মেন ব্যাপারটা হয় শ্রীরঙ্গপত্তনম, যেটা টিপু সুলতানের রাজধানী ছিল, সেইটাকে নিয়ে মেন গন্ডগোল ছিল। এটা পরীক্ষা আসে সম্ভবত, যে টিপু সুলতানের রাজধানী নাম কি? শ্রীরঙ্গপত্তনম। তো এটার জন্য ঝামেলা হয় এবং এই সময় টিপু সুলতান 1798 সালে মারা যায়। এটার যে চুক্তিগুলো আছে, মাদ্রাজ চুক্তি, ম্যাঙ্গালোর চুক্তি, শ্রীরঙ্গপত্তনমের চুক্তি, এটা মনে রাখার ট্রিক হচ্ছে মশহুর হয়ে ম্যাডম্যান শের হয়ে গেল। ধরে নিলাম একটা মানুষ ছিল পাগল, যেমন রানু মণ্ডল ছিল, ধরে নি সেই লোকটার নাম হচ্ছে রানা মণ্ডল। তো এই ম্যাড লোকটা রাস্তায় রাস্তায় ঘুরতো, হঠাৎ একদিন গান করে খুব মশহুর হয়ে গেছে বা ফেমাস হয়ে গেছে। তো যেই ফেমাস হয়ে গেছে ও নিজেকে বড় শের ভাবছে, শের। তো মশহুর হয়ে, মসুর মানে অ্যাংলো মাইজোর, ম্যাডম্যান, ম্যাড মানে হচ্ছে মাদ্রাজ, ম্যান মানে ম্যাঙ্গালোর, শের মানে সেরিঙ্গপত্তনম বা শ্রীরঙ্গপত্তনম। এইটুকুই পড়তে হবে। সাবসিডিয়ারি অ্যালায়েন্স, সাবসিডিয়ারি অ্যালায়েন্সটা কি? এটি একটি, এবার সাবসিডিয়ারি অ্যালায়েন্স তৈরি কেন করবে? মানে ব্রিটিশরা মাথার ওপরে থাকবে, তার আন্ডারে একটা, সে কাঠপুতলি বলে সেরকম একটা কাঠপুতলি থাকবে যাদের এরাই চালাবে, কিন্তু এরা মুখে বলবে যে তোমরা তো স্বাধীন। এইটাই ছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মেন বিষয়। টিপু সুলতানের মৃত্যুর পরে ব্রিটিশরা ভারতে অন্যান্য দেশীয় রাজ্যগুলিকে নিজেদের অধীনে আনতে চেয়েছিল, তাই তারা সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রবর্তন করেন এবং যাদের দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সৈন্য রাখবে, বিনিময়ে নিজেদের স্বাধীনতা হারিয়ে ব্রিটিশদের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। কিন্তু কেনই বা ব্রিটিশ সৈন্য রাখতে যাবে তারা? কারণ দেশীয় রাজ্যগুলিকে বাধ্য করা হতো ব্রিটিশ সৈন্য রাখতে, কারণ ব্রিটিশরা বলতো ওই রাজ্যের বাইরের আক্রমণ, অভ্যন্তরীণ বিদ্রোহ থেকে তারা রক্ষা করবে এবং রাজ্যগুলিকে ওই সৈন্যের খরচ দিতে হতো এবং তারা ধীরে ধীরে ব্রিটিশদের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়তে লাগলো। মানে বিষয়টা অনেকটা বাড়ির কাজের লোকের মতো। মানে বাড়ি তোমার, পয়সা দিচ্ছ তুমি, সবকিছুই, কিন্তু বাড়ির যে কাজের লোক আছে আমরা তাদের ওপরে পুরোপুরি নির্ভরশীল। মানে এরম না যে তারা চলে গেলে আমরা বাঁচবো না, কিন্তু তারা চলে গেলে আমরা ভীষণ সমস্যার সম্মুখীন হব বলে আহ, তাদের অনেক কথা আমরা শুনতে বাধ্য হই, বা তাদের আমরা রেসপেক্ট করে চলি বিভিন্ন দিক থেকে, তারা যা বলবে সেটা শুনতে হয়। তো বিষয়টা অনেকটা এরকম যে আমার নিজের কার্যসিদ্ধির জন্য ব্রিটিশদের ওপর আমি নির্ভর হয়ে গেলাম। এটাই হচ্ছে এই সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মেন কথা। চালু কে করেছিল? লর্ড ওয়েলেসলি, যার আহ, যে গভর্নর ছিলেন হচ্ছেন 1798 থেকে 1805। সাল অনুযায়ী সাবসিডিয়ারি অ্যালায়েন্সে মেনলি কারা কারা যোগদান করেছিল? হায়দ্রাবাদ করেছিল, মাইজোর করেছিল, তাঞ্জোর করেছিল, আওয়াধ করেছিল, পেশোয়ার করেছিল। পরপর মনে রাখার জন্য এইভাবে মনে রাখা যেতে পারে: ট্যাপ, হুম ট্যাপ। এইচ ফর হায়দ্রাবাদ 1798, এম ফর মাইজোর 1799, তারপরটাও 99 তাঞ্জোর, এ ফর আওয়াধ 1801, আর পি ফর পেশওয়া যেটা হচ্ছে 1802, যেটা পেশওয়া বাজিরাও করেছিল। এইভাবে সাবসিডিয়ারি অ্যালায়েন্স গঠন হলো। নেক্সট, অ্যাংলো শিখ ওয়ার, খুব ইম্পর্ট্যান্ট। অ্যাংলো শিখ ওয়ারটার কারণ কি ছিল? এই যে রিভারটা দেখা যাচ্ছে এখানে,
এটা হচ্ছে সুতলেজ রিভার বা সুতলেজ রিভার। সুতলেজ রিভারকে নিয়ে একটা চুক্তি হয়েছিল, আসছি সেই কথায়। মহারাজা রঞ্জিত সিং, যে লায়ন অফ পাঞ্জাব নামে পরিচিত, পাঞ্জাবের সিংহ, তিনি সরাসরি ইংরেজদের সাথে সংঘর্ষ এড়িয়ে চলার জন্য অমৃতসরের চুক্তি বা অমৃতসরের সন্ধি করেন 1809 সালে। 1809 সালে এই সন্ধি করার পেছনে তার উদ্দেশ্য কি ছিল? যে এই যে সুতলেজ নদীটা, এর পশ্চিম দিকে পাঞ্জাবিরা বা শিখরা ভালোভাবে থাকবে, কাউকে কোনো ডিস্টার্ব করবে না, বিশেষ করে ইংরেজদের। আর আহ পূর্ব দিকে পাঞ্জাবিরা বা শিখরা কোনো হস্তক্ষেপ করবে না, ব্রিটিশরা তাদের মতন এখানে শাসন চালাবে। কত সালে হয়? 1809 বা 1809 সালে হয়। মহারাজা রঞ্জিত সিং এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে, এই যে যেটা বললাম, পূর্ব দিকে রঞ্জিত সিং কিছু করবে না, পশ্চিম দিকে ওরা কিছু করবে না, ব্রিটিশরা। কিন্তু এখানে ঝামেলাটা হয়ে যায় 1839-এর পরে। কেন? কারণ 1839 সালে মহারাজা রঞ্জিত সিং মারা যান এবং মহারাজা দিলীপ সিং সিংহাসনে বসেন। কিন্তু একটা রাজা মারা যাওয়া এবং আর একটা রাজার বসা, তার মধ্যে একটা বিস্তর গ্যাপ থাকে। এই গ্যাপটার মধ্যে কি দেখা যায়? অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা যায়, রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা যায়। এগুলোর ফায়দা তো নিতে হবে, তো ব্রিটিশরা তো নিশ্চয়ই ফায়দা নেওয়ার জন্য প্রস্তুত। সেই সময় গিয়ে প্রাথমিকভাবে 1843 সালে সিন্ধ ক্যাপচার করে নেয়। তখন এদের একটু ডাউট হয় যে ব্রিটিশরা তো এবার লড়াই করতে আসছে বা যুদ্ধ করে আমাদের দখল করতে আসছে। সেই সময় 1845 ফার্স্ট অ্যাংলো শিখ যুদ্ধ হয় 1845 থেকে 46, কিন্তু পরবর্তীতে লাহোরের চুক্তি ও ভাইরুয়ালের চুক্তির মাধ্যমে মিটে যায়। লাহোরের চুক্তি এবং ভাইরুয়ালের চুক্তির মাধ্যমে প্রথম অ্যাংলো শিখ যুদ্ধ মিটে যায়। আলিওয়ালের যুদ্ধ হয় 1846 সাল, প্রথম অ্যাংলো শিখ যুদ্ধেরই একটা অংশ। মানে এটা আলাদা করে যে একটা অংশ আলাদা করে হয়েছে তা না, ফার্স্টেরই একটা অংশ হিসেবে আলিওয়াল যুদ্ধ হয় পরের বছর 46। নেক্সট হচ্ছে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ 1848 থেকে 49, এটা ডালহৌসির সময় হয়। এবং মেন যেটা আমাদের কোহিনূর হিরে, কোহিনূর কথার অর্থ হচ্ছে লাইট অফ মাউন্টেন্স, সেই লাইট অফ মাউন্টেন্স বা কোহিনূর হিরে চুরি হয়ে যায়। এরপর আসছে বাংলায় ব্রিটিশ শক্তি ভার্সেস নবাব, মানে আদার স্টেট তো দেখলাম, আদার জায়গাগুলোকে তো দেখাই হলো। এবার হচ্ছে ব্রিটিশ ভার্সেস বেঙ্গল। তো ব্রিটিশ ভার্সেস বেঙ্গলের ক্ষেত্রে আগে নবাব সম্পর্কে জানতে হবে আমাদের। প্রথম নবাব যে ছিলেন তার নাম হচ্ছে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান ছিল বাংলার প্রথম নবাব, 1717 থেকে 1727 সাল অব্দি। 1717 সালে মুঘল সম্রাট ফারুক সিয়ার একটি গোল্ডেন ফরমান দেন, বা বাণিজ্যের ম্যাগনা কার্টা বলা হয়। এর মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বছরে 3,500 টাকা দেওয়ার বিনিময়ে বাংলায় শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার দেওয়া হয়। মানে ওরা ইয়ারলি 3,000 টাকা দেবে বা তার বদলে একদম ট্যাক্স ফ্রি বাণিজ্য করবে। তো এই ফরমান অনুযায়ী কোম্পানিকে দস্তক বা বাণিজ্য পারমিট ইস্যু করার অধিকারও দেওয়া হয়, যার সাহায্যে তারা পণ্য পরিবহন করতে পারতো আর কি। তো এই নবাবের লিস্টটা আগে জানতে হবে। সেটা হচ্ছে প্রথমে মুর্শিদ কুলি খাঁ, তারপরে ছিল হচ্ছে আলী ওয়ার্দি খাঁ। নেক্সট ছিল, সরি, মুর্শিদ কুলি খানের পরে এখানে ছিল একজন সুজা উদ্দিন মোহাম্মদ খান, তারপরে আলীওয়ার্দি, এবং তারপরেই ছিল সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার সম্পর্কে জানতে গেলে আগে বলে রাখি, ইনি আলীবর্দী খানের পরে তিনি নবাব হন। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, কারণ এনার পরে ব্রিটিশ শাসন শুরু হয়, এবং যাদের নবাব হিসাবে বসিয়েছিল তারা অ্যাকচুয়ালি পাপেট রুলার ছিল। অ্যাকচুয়ালি কোনো নবাব ফবাব কিছুই না, বসিয়ে রাখতে হয় তাই রেখেছে। তিনি ব্রিটিশদের দস্তকের যে অপব্যবহার তারা করছিল, ঠকাচ্ছিল, সেটাকে বন্ধ করে দেয়। দুর্গ নির্মাণ করতে চাইছিল কলকাতায়, সেটা বাধা দেয়। এইটার বদলা নিতে একটা মাস্টার স্ট্রোক খেলেন কে? রবার্ট ক্লাইভ। কি করেন? ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে একটা 1756 সালে প্ল্যান বানায়। সেটা নবাবের ইমেজ খারাপ করতে, অর্থাৎ উইলিয়ামে একটা ছোট ঘর আছে, সেখানে নাকি শতাধিক মানুষকে বন্দি করে নবাব মেরে ফেলে। এখানে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মত আছে যে একটা ছোট ঘরে কি করে
এত শতাধিক লোক ঢুকলো আর তারা মরেই বা গেল কি করে? তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তো এই নিয়ে যাতে এটা নবাবের বিরুদ্ধে লোককে উস্কানো যায়, এই নিয়ে আর কি একটা মাস্টার স্ট্রোক খেলেন রবার্ট ক্লাইভ। পরবর্তীতে আলীনগরের সন্ধি 1757 সালে, খুব যদি ভুল না হয় সেটা 9 ফেব্রুয়ারি হয়। এই তারিখে পলাশির যুদ্ধের আগে সিরাজউদ্দৌলা ও ব্রিটিশদের মধ্যে এই চুক্তিটা হয়। পলাশির যুদ্ধ 1757, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইভের নেতৃত্বে এবং সিরাজউদ্দৌলার সাথে করে। এই সময় সিরাজউদ্দৌলার যে সেনাপতি ছিল মির্জাফর, এই বিশ্বাসঘাতকতা করেছিল। ওই জন্য আমরা বিভিন্ন সময় মির্জাফরের উদাহরণ দিয়ে থাকি বিশ্বাসঘাতক হলে। এই যুদ্ধের সময় ভারতের ব্রিটিশ শাসনের আনুষ্ঠানিক সূচনা হয়। সিরাজউদ্দৌলাকে পরবর্তীতে মেরে দেওয়া হয় এবং নতুন নবাব হিসাবে বসানো হয় মির্জাফরকে, যে নতুন নবাব হন। কিন্তু অ্যাকচুয়ালি ছিল পুতুল নবাব, মানে শুধু নামেই বসিয়ে রেখেছে, কিন্তু কাজে কর্মে তার কোনো অধিকার নেই। কিন্তু মির্জাফরের পরে যখন মীর কাসিম নবাব হলেন, মীর কাসিম তার জামাই, তখন তিনি দুটো কাজ করেন। এক তো মুর্শিদাবাদ থেকে মুঙ্গের নিয়ে আসে, মুর্শিদাবাদ থেকে মুঙ্গের নিয়ে চলে যায় রাজধানীটা। আর হচ্ছে ফারুকশিয়ারের দস্তক প্রথা বন্ধ করে দেন। আরেকটা জিনিস করেন, সেটা হচ্ছে নিজে, অর্থাৎ মীর কাসিম, তারপরে আওয়াধের নবাব সুজাউদ্দৌলা, আর একজন ছিল যে মুঘল সম্রাট শাহ আলম টু, এই তিনজন মিলে পরামর্শ করে একটা যুদ্ধ ঘোষণা করেন। সেই যুদ্ধের নাম হচ্ছে বক্সারের যুদ্ধ, 1764। বক্সারের যুদ্ধ 1764-তে মীর কাসিম, আওয়াধের রাজা সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম টু একজোট হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই যুদ্ধটি বক্সারের যুদ্ধ নামে পরিচিত। তো যতই জোট বাঁধুক, ইংরেজদের হারানো খুবই কঠিন ছিল। তো ফলস্বরূপ হারাতে পারে না, ব্রিটিশরা জিতে যায় এবং ব্রিটিশদের নেতৃত্ব দেন হেক্টর মুনরো। মনরোর নেতৃত্বে ব্রিটিশরা জিতে যায়। জেতার ফলে ইংরেজদের যে রবার্ট ক্লাইভ ছিল, সে সে আহ্বান জানায় দুজনকে, সুজাউদ্দৌলা আর শাহ আলম। এই দুজনকে ডেকে এলাহাবাদের চুক্তি বা ট্রিটি অফ এলাহাবাদের আহ্বান জানায়। এলাহাবাদ চুক্তি 1765, মানে বক্সার যুদ্ধে 1 বছর পরে, 1765, এদের দুজনকে আবার শাসন ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু ওই পাপেট রুলার হিসাবে। কিন্তু পালিয়ে যেতে হয় মীর কাসিমকে। মীর কাসিম কিন্তু এই অ্যালায়েন্সের মধ্যে থাকে না, ঠিক আছে? এবার এই এলাহাবাদের চুক্তি মেনলি 7 বছর চলেছিল, কারণ 1772 সালে এসে ওয়ারেন হেস্টিংস এটা বন্ধ করে দেয়। ব্যাটেল অফ কোলাকেল ব্যাটেল অফ কোলাকেল 1741 সালে হয়েছিল মারাথান্ডা ভার্মা এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। তো এটা মনে রাখতে যেতে পারে, এই যে কোকা কোলা, কোলা খেলে কি হয়ে যায়? মাথা ঠান্ডা হয়ে যায়। তো মারাঠান্ডা মারাঠান্ডা ভার্মা ভার্সেস ডাচ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এইভাবে মনে রেখো যে মাথাতে টাচ করার জন্য কোলা টাচ করেছে, তাই ঠান্ডা হয়ে গেছে। তো মারাঠান্ডা টাচ মানে ডাচ, কোলাকেল 1741। আর এটা তো আগেই ডিসকাস হয়েছে যে বেদারা, চিনসুরা বা হুগলি এর যুদ্ধ 1759 ভার্সেস ডাচ ব্রিটিশরা করে এবং ব্রিটিশরা জিতে যায়। তো এই অবধি ছিল আজকের ভিডিও। যতটা শর্টে পুরো নলেজ দেওয়ার সম্ভব সেটাই চেষ্টা করা হয়েছে। এরকমই ভিডিও আসতে থাকবে মডার্ন হিস্ট্রি এবং নানান জিকে টপিকের জন্য। তো এরকমই জিকে পেতে সাবস্ক্রাইব করো। আমি আগেও বলেছি, এখনো বলছি, এইরকম চ্যাপ্টারে লিঙ্কের কোনো বিষয় হয় না। তো যতটা পেরেছি করেছি, কিন্তু আপকামিং বেশ কিছু চ্যাপ্টার এমন আসবে যেখানে লিঙ্কের মাধ্যমেই পুরোটা ভিডিওটা কমপ্লিট করলে মুখস্থ এমনভাবে হয়ে যাবে যে সারা জীবন চাইলেও ভোলা যাবে না। ওই জন্যই সিরিজটার নাম দিয়েছি ভুলকে দিখাও সিরিজ। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।